বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত একটি 5 স্টার হোটেলে পলিসি সামিট করেছে। এই পলিসি সামিট পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এই পলিসি সামিট দেখে আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামীর রাজনীতির একজন ঘনিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে আমি ইমোশনাল। পুরো বিশ্বকে তাক লাগিয়ে জামাত ক্ষমতায় আসা এখন সময়ের ব্যাপার মাত্র। এই পলিসি সামিটের গুরুত্ব এতটাই বেশি, জামাত ইসলামের 85 বছরের জল্পনা কল্পনার অবসান ঘটেছে। যে প্রশ্ন সবচেয়ে জোরালোভাবে ছিল, জামাত ইসলামী একটা একামতে দিনের প্ল্যাটফর্ম, ইসলামী আন্দোলন, তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? ইউরোপীয় ন্যাশনাল স্টেটের কাঠামোতে গড়ে ওঠা আধুনিক গ্লোবালাইজেশনের এই যুগে রাষ্ট্র পরিচালনা করা, ইটস এ গ্রেট চ্যালেঞ্জ। এটা কি জামাতের পক্ষে সম্ভব? এই প্রশ্ন গত 85 বছর যাবৎ ঘুরপাক খাচ্ছে। নানান হাইপোথেসিস ছিল। জামাতেরই কেউ কেউ বলতো, যেমন আমি আজকে স্মরণ করছি শাহ আব্দুল হান্নানের কথা, সাবেক সচিব। তিনি নিজেই মনে করতেন যে জামাত কখনো ক্ষমতা আসতে পারবে না, এবং তার সূত্র ধরে আমরাও মনে করতাম জামাত উইল নেভার কাম ইন টু পাওয়ার, বাট জামাত উইল রিমেইন এজ আ মেজর পলিটিক্যাল ফোর্স ইন বাংলাদেশ। তিনি এই ভাষায় বলেছিলেন। কিন্তু আল্লাহ জামাতকে কবুল করেছেন। জামাত ক্ষমতা আসতে চায় 2048 সালে, আল্লাহ ক্ষমতা এনে দিচ্ছে 2026 সালে। কিন্তু যে প্রশ্নটা ছিল জোরালোভাবে, ক্ষমতায় আসতে পারলেও 5 আগস্টের পরে নতুন বাস্তবতা আমরা দেখছি যে ক্ষমতা আসার জন্য যে ধরনের জনপ্রিয়তা, জনসমর্থন দরকার, সেটা জামাত অলরেডি অ্যাচিভ করেছে। সমস্ত অসম্ভবকে সম্ভব করা হয়েছে। ডাকসুতে শিবির জিতবে, আবার জাকসুতে অসম্ভব ছিল না, সেটা সম্ভব হয়েছে। জাতীয় নির্বাচনে জামাতের যে জনপ্রিয়তা, ক্ষমতায় আসতে আর কোনো বাধা নেই, সময়ের ব্যাপার মাত্র। এখন সুষ্ঠু নির্বাচন হওয়াটাই বাধা, এছাড়া কোনো বাধা নেই। কিন্তু তার চাইতেও জোরালো প্রশ্ন আমরা তাত্ত্বিকভাবে আলোচনা করতাম যে জামাত ক্ষমতা আসলে কি দেশ পরিচালনা করতে পারবে? এই ধরনের কোনো প্রস্তুতি, এই ধরনের জ্ঞান, যোগ্য লোক আছে? কিছুদিন আগে বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী ফাহাম আব্দুল সালাম প্রশ্ন করেছিলেন যে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে? এবার জামাত দেখিয়ে দিয়েছে যে জামাত কিভাবে দেশ চালাতে পারবে, এশিয়া মহাদেশও চালাতে পারবে, জাতিসংঘও চালাতে পারবে। কি করেছে জামাত? আপনার কাছে অকল্পনীয় লাগবে যে জামাত কি করছে। গত 85 বছরের যত চ্যালেঞ্জ ছিল, যত বড় প্রশ্ন ছিল, সবকিছুর উত্তর এখানে হয়ে গেছে। এই পলিসি সামিট জামাতের ইতিহাসে লেখা থাকবে। ক্ষমতা আসার আগে জামাত দেখিয়ে দিতে পেরেছে, প্রমাণ করতে পেরেছে নির্বাচনের আগে এটা জামাতের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট, গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট, যে জামাত দেখিয়ে দিয়েছে তারা ক্ষমতা আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কিভাবে করবে? এক রূপরেখা কমপ্লিটলি প্রেজেন্ট করেছে পুরো পৃথিবীর সামনে, নট অনলি টুয়ার্ডস বাংলাদেশ, সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে। দর্শক, আপনি চিন্তা করেন, জামাতের পলিসি সামিটে কারা ছিল না? যারা জামাতের প্রোগ্রামে থাকবে কেউ কোনোদিন কল্পনা করেনি, তারা থেকেছে। জামাতের পলিসি সামিটে ভারত সহ 30 দেশের প্রতিনিধি, ভারত, আমেরিকা, মানে এখানে সবচেয়ে প্রশ্ন ভারত, যে ভারত কি মানবে আসলে জামাত ক্ষমতা আসলে? আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একদিন বলেছিলেন যে সুলাইমান, জামাত ক্ষমতা আসলে ভারত প্রয়োজনে পারমাণবিক বোমা মারবে, কিন্তু না, জামাতকে ক্ষমতায় গ্রহণ করতে বুকে পাথর চাপা দিয়ে হলো ভারত বাধ্য থাকবে, প্রস্তুতি শুরু করেছে। জামাতের পলিসি সামিটে ভারতের প্রতিনিধি থাকে। অতএব বাধাটা কোথায় বলেন? কে আটকাবে জামাতকে? কেউ আটকাতে পারবে না। জনগণ সাথে থাকলে, আল্লাহ চাইলে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। এটা আমরা এই পলিসি সামিটের মাধ্যমে দেখতে পেয়েছি। ভারত ছিল। আচ্ছা, ডেইলি স্টারের মাহফুজা নাম জামাতের পলিসি সামিটে থাকবে, এটা ভাই আমি তো 2 দিন আগেও কল্পনা করিনি। এখন দেখছি ডেইলি স্টার মাহফুজা নামও জামাতের পলিসি সামিটে আমিরে জামাতের পাশে বসে আছেন। দেবপ্রিয় ভট্টাচার্য জামাতের পলিসি সামিটে থাকবেন। আমি বলছি না যে তারা জামাত সমর্থন করেন, কিন্তু জামাত ক্ষমতা আসতে পারে এই রিয়ালিটি মেনে নিয়ে তারা জামাতের পলিসি সামিটে যাচ্ছেন।
তারা এখন কি ঘটছে দেখেন, জামাত ক্ষমতায় আসবে, অতএব বুকে পাথর চাপা দিয়ে হলো আমাদেরকে মানতে হবে। এখন আমাদের পন্থী কিছু লোকজন জামাতের জাতীয় সরকারে ঢুকানো যায় কিনা এই লাইন খুঁজতেছে তারা। এ কারণে দেবপ্রিয় বা ভারতপন্থী যে ব্লকটা আছে তারাও এখন জামাতের সাথে লবিং করছে কাছাকাছি, যে যে তোমাদেরকে এই অংশটা ম্যানেজ করে দিব আমরা, আমাদেরকে এই এই মন্ত্রিত্ব দুইটা দাও। এবং ক্ষমতা আসলে মুরসি হবে না, ক্ষমতা আসলে জামাত, ক্ষমতা আসলে এরদোগান হবে, মুরসি হবে না। আই রিপিট, রশিদ ঘানুশিও হবে না জামাত, জামাত হবে এরদোগান। সারা পৃথিবীতে তাক লাগিয়ে দিবে ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এই পলিসি সামিট আমি স্ক্রুটিনাইজ করেছি, আমি সত্যি ইমোশনাল যে জামাত এত কিছু পারবে। আমি 5 মাস আগেও কল্পনা করিনি যে এত উচ্চতায় আল্লাহ জামাতকে নিয়ে যাবে। আল্লাহ ডাক্তার শফিকুর রহমানকে রহম করুক, কবুল করুক পরিপূর্ণভাবে। এই মানুষটাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই, কারণ তিনি যে করছেন অকল্পনীয়, আনইমাজিনেবল ফর জামাত। তো দর্শক, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাতের লোকজন আজকে পলিসি সামিটে দেখিয়ে দিয়েছে যে জামাত কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই পলিসি সামিটে যে ধরনের প্রোগ্রাম করেছে দেবপ্রিয় ভট্টাচার্য, মাহফুজা নামদের নিয়ে, দেশের শীর্ষস্থান গুরুত্বপূর্ণ সমস্ত সম্পাদকরা, সব সেক্টর এক্সপার্টরা ছিল, ট্যাক্সেশন থেকে শুরু করে ট্রেড অ্যান্ড কমার্স, ফাইন্যান্স পলিসি, সব কিভাবে কি এখন কত পার্সেন্ট কি বিনা সুদে লোন দিয়ে পৃথিবীর প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে জামাত বাংলাদেশ থেকে স্টুডেন্টদের উচ্চশিক্ষার জন্য পাঠাবে, নারীর ক্ষমতায়ন, ইউরোপ আমেরিকার যত প্রশ্ন ছিল যে নারীদের পার্টিসিপেশনটা কিভাবে হবে, জামাত একদম ক্লারিফাই করেছে। এখন অতি সূক্ষ্ম, অতি জটিল, যেমন ট্যাক্সেশন পলিসি কিংবা ফাইন্যান্স, ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে অতি সূক্ষ্ম পলিসি আমি এখানে আলোচনা করছি না, এটা আমার আলোচ্য বিষয় কখনোই না। আমি আলোচনা করি আমার প্রিয় ভাইদের জন্য, যারা একদম ইন্টেলেকচুয়াল না, আবার সচেতন নাগরিক, ইসলামকে ভালোবাসেন, ইসলামী আন্দোলনকে ভালোবাসেন, জামাতকে ভালোবাসেন, দাঁড়িপাল্লায় ভোট দিতে চান। এই জন্য আপনাদের যে জ্ঞানের খোরাক দরকার সেটা মিটাচ্ছি। আমি এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেকচার দিচ্ছি না, অতএব অতিতাত্ত্বিক আলোচনা করা আমার কাজ নয়। আপনাদের জন্য, আমার দর্শকদের জন্য যা দরকার আমি সেটাই করছি এখানে। এই জন্য আমি ট্যাক্সেশন পলিসি কি, জামাতের কোন ক্ষেত্রে কত বাজেট হবে, জিডিপির কত পার্সেন্ট কোন ক্ষেত্রে কি খরচ করবে, আমি অতি জটিল এই জামাতের রূপরেখা যাচ্ছি না। জাস্ট সিম্পলি বলছি, বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে, বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া বানাতে যা দরকার, জামাত একদিনের পলিসি সামিটে একদম ক্লিয়ার রূপরেখা দেখিয়ে দিয়েছে, কোনো কনফিউশন নাই। এরকম কোন প্রোগ্রামের আয়োজন করা বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল, আর এখন জামাত ইসলামীর পক্ষেই সম্ভব। বিএনপি এরকম কোন প্রোগ্রাম করার যোগ্যতাই রাখে না, বিএনপিতে এরকম কোন যোগ্য লোকই নেই। বিএনপিতে অনেক যোগ্য লোক ছিল, তারা নাই, এখন মারা গেছে। বেস্টের মওদুদ আহমেদরা ছিল, আরো অনেকেই ছিলেন, তারা নেই, খন্দকার মাহবুবরা ছিলেন। কিন্তু এখন যোগ্য লোক যারা আছে, আওয়ামী লীগের যোগ্য লোক, তারা পালিয়েছে। এখন যোগ্য লোক জামাত করে, জামাত করতে, জামাতকে হেল্প করতে কোনোদিন জামাত করে নাই। সারা পৃথিবীর শীর্ষস্থানীয় বাংলাদেশি বুদ্ধিজীবীরা, বাংলাদেশি ইন্টেলেকচুয়ালরা, বাংলাদেশের বিভিন্ন সেক্টরের এক্সপার্টরা প্রস্তুত, কারণ তারা জানে জামাতের হাত ধরেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা সম্ভব। আসলে দেশ চালাতে এক্সপার্ট লাগে কয়েকজন, লাগে সৎ মানুষ। এই সৎ মানুষ জামাতে আছে, আর এক্সপার্ট জামাত দিতে পারে কি পারে না, অর্থমন্ত্রী দিতে পারে কি পারে না। আজকে আপনারা দেখেছেন এমন কোন সেক্টর নেই যেই সেক্টরে বর্তমান পৃথিবীর প্রথম সারির এক্সপার্ট এখানে না এসেছে। এই আমির খসরুরাই মনে করেন যে জুলাইয়ের পর থেকে বলতো মব মব, এই মব করে এটা করলো, মব করে এটা করলো, মব করে এটা করলো, মানে সব কিছুতে তারা মব খোঁজে। আজকে এই যে নির্বাচন কমিশন ঘেরাওটা কি আসলে এটা মবের সংজ্ঞার ভিতরে, মানে আমির খসরু মবকে যেই সংজ্ঞায় সংজ্ঞায়িত করেন ওই সংজ্ঞা আসলে পড়ে কিনা? তাকে কি বলবো, আপনি তো ওখানে দেখতেছেন মব, এর চেয়ে বড় মব হয়ে গেছে আজকে স্ট্রিট ডাব মিলল না, তার প্রেস ক্লাবের পাশের যে বিল্ডিংটা, স্ট্রিট বলেন ডাব কি?
Yes. সিরডাপ মিলনায়তনে কি কি হয়েছে দাদা ওখানে? মানে প্রেস ক্লাবের পাশে কোনার মধ্যে যে বিল্ডিংটা, পুরান দিনের ব্রিটিশ আমলের বিল্ডিং একটা, কি হয়েছে? ওখানে আমার ধারণা ইউনুস সাহেব তো এখন খুবই খাতির চলতেছে আলেকজান্ডার, কোন আলেকজান্ডার, যে আলেকজান্ডার সোরেসের সাথে, চিনবেন না বোধ হয়, তার নাম না জর্জ জর্জ সোরস? জর্জ সোরেস ওর বাবার নাম। ও, বাবা আচ্ছা। রিটায়ার করছে মানে এমন রিটায়ার যে ফিজিক্যালি আনফিট হয়ে গেছে, ফলে ব্যবসাটা দিছে বড় ছেলেকে, আর ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে যে তার এনজিওটা ছিল, সেই এনজিওটা চালানোর দায়িত্ব দিয়েছে ছোট ছেলেকে। ছোট ছেলেটার নামই হলো আলেকজান্ডার। হুম। তার সাথে ইউনুস সাহেব একেবারে মানে গলায় গলা দোস্তি বললে কম বলা হবে। ইউনুস সাহেবের সব প্ল্যানার, প্ল্যানিং, আইডিয়া সব ওনার। So, সেই ও। আইডিয়া অনুযায়ী উনি ভাবছিলেন এগুলো সব সামলা ফেলবো, কোনো ব্যাপারই না। এবং ওর টাকা নিয়ে এসে সম্ভবত চ্যানেল আইয়ের জিল্লুর আছে না, হ্যাঁ, তৃতীয় মাত্রা। সে ওখানে একটা কিছু একটা ডাকছে আর কি, কখনো হিউম্যান রাইটের উচিলায়, কখনো এটা ওটা উচিলা, রাইটের উচিলা। আর এখন আওয়ামী লীগারদের জন্য সবচেয়ে বড় ইস্যু হচ্ছে হিউম্যান রাইট নিয়ে কথা বলে, হিউম্যান রাইট। তো তারা ওখানে কথা বলতে গেছে, তারা আইসিটির তাজুলকে ডেকে নিয়ে গেছে। তাজুল ওখানে গিয়ে জেরে কাটছে যে যারা যারা মব করবেন তারা কিন্তু স্বৈরাচারের ফ্যাসিজমের দোসর, ওদের কথা বেশি পাত্তা দিবেন না, এই ধরনের আজকে বক্তব্য আজকে ওই সিরডাপ মিলনায়তনে বলছে। সো এইটা নিয়ে ওখানে বিএনপির যে প্রতিনিধি ছিল, ওই মহিলা নেত্রী মনি, ও, সে নীলুফার ওখানে মনি। মনি ওখানে গিয়েও একটা মব নিয়ে আরেক বুঝতে দিচ্ছে। আর ও তো আর জানে না যে ছাত্র দলে কেন মব করছে। নিজেরা করলে ভালো, অন্যরা করলে এটা মব করছে, মব। এটাই তো। আর নিজেরা যেমন দেখেন, একটু থামেন, এই যে 36 দিন জুলাই আগস্ট, হ্যাঁ, ছাত্রলীগ কি করছে? ওটা কি স্বাধীন আন্দোলন নাকি মব? মেয়েদেরকে পর্যন্ত হকি স্টিক দিয়ে পিটাইছে তাদের মিছিলে গিয়া, মিছিল ভেঙে দিয়া। এই ছাত্রলীগ করছে, এই সাদ্দামেরা করেছে। তো তখন এই মনিরা কোথায় ছিল? তখন এই জিল্লুর কোথায় ছিল? তখন মব দেখতে পায় নাই? আমি কি বুঝিতে পারছি আপনাকে? আপনি তারপরে যখন মাইর খেয়ে, পাল্টা মাইর খেয়ে যখন বোধ ছাত্রলীগ এবং পুলিশ এখন বলতেছে আরে আমার পুলিশের 350 পুলিশ মারা গেছে, না মারা যান তো কমই তো মরছে, তো সবগুলো মরে যাওয়া উচিত ছিল। হাসিনার টাকা পকেটে নিয়ে, ক্যাশ টাকা পকেটে নিয়ে এই পুলিশগুলাকে দলের হয়ে লেলা দিচ্ছেন আপনি পাবলিকের বিরুদ্ধে। 1400+ লোক হত্যা হচ্ছে, খেয়াল রাখে না? গায়ে লাগে না? 104টা দুধের বাচ্চা কোলে, মায়ের কোলে মারা গেছে, গায়ে লাগে না? এগুলা মব, মব বুঝাইতে আসছেন এখন আপনি। এই মব মারানিদেরকে আপনি কি দিয়ে বুঝাবেন? আর টিটকিরি মারে তাহলে আরেকবার বোধ হয় প্রথম আলো তো পূর্বে ছাড়া কি হবে ওইটা? আপনারা ওইটাকে রেওয়াজ বানায় ফেলাইছেন যে ইন্ডিয়ান টাকা নিয়ে এসে বাংলাদেশের পত্রিকা চালাবেন আপনি, এবং তাদেরকে আপনারা কিচ্ছু বলতে পারবেন না। কিছু করলে বলে মব করছেন। হয়েছে এবার মব, মব মিটছে এবার। আমার মনে হয় আনাপ বলছি। থ্যাংক ইউ। না, এটাই বললাম আর কি, যে আপনার কথা বোঝা গেল যে আগে ছিল মব, মানে আগে যেগুলা ছিল এগুলা ছিল মব, কিন্তু আজকে যারা নির্বাচন কমিশন ঘেরাও করলো এটা প্রেসার গ্রুপ, এটা মব না। না, আজকেই তো মনে সিদ্ধার্থের ওখানে গিয়েও সে মব বলে টিটকিরি মারছে। এই যে দেখেন না, যেসব ক্যান্ডিডেট গুলা এলাকায় গিয়ে আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য বলতেছে যে আপা এই যে বিএনপি কে ভোট দিবেন না, এটা কিন্তু আওয়ামী লীগকেই ভোট দেওয়া হলো, বুঝছেন?
খালি ওরা আমাদেরকে আবার দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে দিবে, তো এই জন্যই ভোটটা এখন আপনাকে দিতে হবে। এত ওপেন কথা বলতেছে। দাদা এটা যেহেতু বললেনই, এই যে আমাদের যে অ্যাটর্নি জেনারেল এখন বিএনপি থেকে মনোনয়ন পেয়ে গেছে, সাত্তার সাহেব, উনি বলতেছেন যে জামাত ইসলাম একটা আবেদন নিয়ে আসছিল আওয়ামী লীগকে ব্যান করার জন্য, আমি সেই আবেদন খারিজ করে দিয়েছি। উনি বিশাল আওয়ামী লীগের বন্ধু হয়ে গেছেন। হারুনুর রশিদ বলতেছে চাঁপাইনবাবগঞ্জের যে আওয়ামী লীগ তো পাবলিক মারে নাই, পুলিশে গুলি করে মারছে, আওয়ামী লীগের দোষ কি? আবার ভিপি নুরুল হক নূর বলতেছে যে আওয়ামী লীগের একমাত্র আপন লোক আমি, ওরা আমারই ভোট দিব। মানে এগুলো এগুলো কেন হচ্ছে? আরেক নেত্রী বলতেছে ভাইয়েরা, মির্জা ফখরুলকে বাদ দিলেন কেন? ও তো পুরা তার এলাকায় আওয়ামী লীগের নামে যত মামলা আছে মামলা খালাস করে দিবে, কমিটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, কি বলছেন আপনি? আমি বলছি যে তাহলে এই যে এই আরেকজন মহিলা দেখলাম উনি বলতেছেন যে ভাইয়েরা যদি আজকে আপনারা বিএনপি রে ভোট দেন, আওয়ামী লীগ 5 বছর পর 10 বছর পর ফিরে আসবে, কিন্তু ভাইয়েরা যদি ওই দল ক্ষমতায় আসে, আওয়ামী লীগ আর ভাইয়েরা জীবনেও আসতে পারবে না। এইটাই তো। এরকম এগুলো এগুলো বলতেছে আর কি। এখন বিএনপির সঙ্গে ভারতের কি চুক্তি হয়েছে না হয়েছে, নাকি জামাতের আমিরের সঙ্গে হয়েছে আমি জানি না। গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করলো গত পরশুদিন যে আসলে যোগাযোগ আছে কিনা, ভারত অস্বীকার করেনি। ভারত বলছে হ্যাঁ যোগাযোগ আছে, আমরা সব দলের সঙ্গেই যোগাযোগ রাখি। জনাব গৌতম দাস, তারেক রহমান গতকালকে মনে হয় বলেছে যে বিএনপি কখনোই গুপ্ত অবস্থায় রাজনীতি করেনি, তারা সব সময় ওপেন ছিল। তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন যে উনি বলতেছে যে উনি জামাতকে বলেছে? এটা নিয়ে কোনো কথা বলতে যাওয়া মানে নিজেকে নিচা নামানো। এটা এতই মানে নিচা লেভেলের কাদা ছোড়াছুড়ি, এটার ভিতরে আমি ঢুকতে চাই না। এটা যাদের উদ্দেশ্যে বলবেন সে পাবলিক সবাই জানে এটা কি, কে কার দিকে কাদা ছুড়ে মারতেছে পাবলিক দেখতেছে। আমার এটা নতুন করে বলার কিছু নেই। ওই যে সবাই প্রমাণ করে ছাপে দিচ্ছেন না যে তাইলে হারিশ চৌধুরী কোথায় ছিল। মানে ইলেকশনের সময় ইয়ে হয়, পরস্পর পরস্পরের দিকে আঙুল তুলে, এটা হয়, কিন্তু তারও তো একটা সীমা থাকা উচিত। এমন জায়গায় এগুলো করা উচিত না যেখানে এটা বেজ্জতি, এটা নিজের ইজ্জতের সওয়াল উঠে, বা নিজের কালচারাল একটা লেভেল থাকবে না, আপনি লেভেল নিচে চলে যাবেন তাই বলে। এই আর কি, অরাজনৈতিক বাতচিত হলে এরকম হবেই আসলে। যত কম রাজনীতি প্রসঙ্গ থাকবে তত রাজনৈতিক মর্যাদা নিয়ে কথাও বলবেন না, অন্যের রাজনৈতিক সম্মানও রাখতে চাইবেন না। এই আর কি, ফলে এই কিছু বলার নাই আমার। হ্যাঁ বলেন। আসলে এই যে মানে পরিবর্তনটা হবে কোথায়? আপনি দেখেন যে একটা জায়গায় পরিবর্তন হবে আপনাকে কমিট করছে কে? বিএনপির একজন ছাত্রদল নেতা সে গাজা নিয়ে ধরা পড়ছে, বিএনপি বলছে এ আমাদের কেউ না। হ্যাঁ, না এটা তো স্বাভাবিক। আপনি কমিটি গড়ার সময় 12 লাখ টাকা দিচ্ছেন এটা জেলা কমিটির মেম্বার হওয়ার জন্য, কিন্তু পরে দেখা গেল যে নির্বাচন পরিচালনা কমিটিতে ওই লোকের নাম আছে, ওই সময় বলছে কেউ না। আবার রবিউল আলম রবি, সে খুনের আসামি, তাকে আবার ঢাকা 10-এ তাকে আবার মনোনয়ন দিল, এমপিও হবে। এখন আসলে মানে পরিবর্তনটা কোথায় হলো? যারা যারা আছে ঋণ খেলাপি, কোটি কোটি টাকা ঋণ, আবার কিছু আছে বেকার। তুমি নিজেই তোমার জীবনে কিছু করতে পারলা না আজীবন, তুমি এখন বুড়ো হয়ে গেছো, এখন তুমি জনগণের ভাগ্য কি পরিবর্তন করবা? তো এই ধরনের বিষয়গুলো তো আসলে আছে, এই আর কি। যাই হোক,